হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো। লোকে বলে বই নাকি মানুষের সেরা বন্ধু। আমি এই কথাটা বিশ্বাস করতাম, কিন্তু এখন জানি সব বন্ধু ভালো হয় না। কিছু বন্ধু চায় আপনি তাদের সাথেই থেকে যান চিরদিনের জন্য, তাদের কাগজের আর কালির জগতে। আমার নাম ভবতোষ সান্যাল, প্রাক্তন সেনাকর্মী। দেশের বর্ডারে 15টা বছর কাটিয়ে সময়ের আগেই অবসর নিয়ে কলকাতায় ফিরে এসেছি। শরীরে জোর ছিল, মনেও, কিন্তু আজকালকার বাজারে শুধু জোর দিয়ে তো আর পেট চলে না। মেয়ের বিয়ের বয়স হচ্ছে, ছেলের পড়াশোনার খরচ বাড়ছে, পেনশন যা পাই তাতে সম্মানজনকভাবে বেঁচে থাকা যায়, কিন্তু স্বপ্ন পূরণ করা যায় না। তাই বাধ্য হয়েই একটা সিকিউরিটি এজেন্সিতে নাম লিখিয়েছিলাম। আমার পোস্টিং পড়ল উত্তর কলকাতার এক নামকরা শতাব্দী প্রাচীন লাইব্রেরিতে, হেদুয়া জ্ঞানপীঠ লাইব্রেরি। ব্রিটিশ আমলে তৈরি লাল ইটের বিশাল বাড়ি, উঁচু উঁচু সিলিং, গোল গোল খিলান আর বুক সমান উঁচু কাঠের শেলফে লক্ষ লক্ষ বই। দিনের বেলা জায়গাটা ছাত্রছাত্রী আর গবেষকদের ভিড়ে গম গম করে, কিন্তু রাত নামলেই এই বাড়িটা যেন তার খোলসের মধ্যে ঢুকে পড়ে। এক অদ্ভুত গম্ভীর নিস্তব্ধতা নেমে আসে। আমার ডিউটি ছিল রাত 10টা থেকে সকাল 6টা। কাজটা সহজ, লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার পর সব দরজা জানালা ঠিকঠাক বন্ধ আছে কিনা দেখে নেওয়া, আর তারপর সারা রাত জেগে টহল দেওয়া। আমার মতো প্রাক্তন ফৌজির কাছে এটা কোনো কাজই নয়। প্রথম কয়েক মাস সব ঠিকঠাকই ছিল। লাইব্রেরির ওই পুরনো গন্ধটা, পুরনো কাগজ, চামড়ার বাঁধাই, ধুলো আর কর্পূরের এক অদ্ভুত মিশ্রণ আমার বেশ ভালোই লাগত। রাতের নিস্তব্ধতায় বইয়ের সারির মধ্যে দিয়ে হেঁটে বেড়াতেও আমি ভালোবাসতাম। মনে হতো যেন হাজার হাজার জ্ঞানী মানুষের আত্মা আমার চারপাশে ঘুমিয়ে আছে। কিন্তু আমি ভুল ছিলাম, তারা সবাই ঘুমিয়েছিল না। গণ্ডগোলটা আমি প্রথম লক্ষ্য করি প্রায় 3 মাস পর, এক শীতের রাতে। সেদিন রাতে আমি আমার রুটিন টহল দিচ্ছিলাম। দোতলার বিশাল রিডিং হলটা পেরিয়ে আমি যাচ্ছিলাম বিরল পাণ্ডুলিপি বা রেয়ার ম্যানুস্ক্রিপ্টস সেকশনটার দিকে। এই সেকশনটা সবসময় তালাবন্ধ থাকে, সাধারণের প্রবেশ নিষেধ। এখানকার দায়িত্বে আছেন শুধু হেড লাইব্রেরিয়ান মিস্টার সেন। আমি দেখলাম সেকশনটার বিশাল কারুকার্য করা কাঠের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। আমার খটকা লাগলো। আমি নিজের হাতেই দরজাটা বন্ধ করে চাবি দিয়েছিলাম, তাহলে এটা খুলল কি করে? হয়তো আমিই ভুল করে ছিটকিনিটা লাগাতে ভুলে গেছি। আমি দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে। কাচের আলমারিতে পুরনো পুঁথি আর বইগুলো সারিবদ্ধভাবে রাখা। কিন্তু আমার চোখ আটকে গেল ঘরের মাঝখানে রাখা বিশাল সেগুন কাঠের টেবিলটার দিকে। টেবিলটার ঠিক মাঝখানে একটা চামড়ায় বাঁধানো কালো রঙের বই রাখা। বইটার উপর কোনো নাম লেখা নেই, শুধু একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা, একটা সাপ যে নিজের ল্যাজটা নিজেই খাচ্ছে। আমি অবাক হলাম, এই বইটা তো এখানে থাকার কথা নয়। নিয়ম অনুযায়ী সব বই আলমারির ভেতরে তালাবন্ধ থাকবে। আমি এগিয়ে গিয়ে বইটা হাতে তুললাম। বইটা ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা আর বেশ ভারী। আমি পাতা উল্টানোর চেষ্টা করলাম না, ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি বইটা নিয়ে গিয়ে যেখানে একটা খালি জায়গা ছিল সেই আলমারিতে রেখে দিলাম। তারপর কাঁচের দরজাটা ভালো করে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে মূল দরজাটা আবার ভালো করে তালা দিয়ে দিলাম। আমি ভাবলাম হয়তো মিস্টার সিএনই কোনো কাজে এসেছিলেন আর ভুল করে বইটা বাইরে রেখে গেছেন। কিন্তু পরের রাতে আমি যখন আবার টহলে গেলাম, তখন দেখলাম সেই বিরল পাণ্ডুলিপি সেকশনের দরজাটা আবার খোলা। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকলাম। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। সেই একই কালো বই টেবিলটার ঠিক মাঝখানে রাখা। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। এটা কোনোভাবেই সম্ভব নয়। এই ঘরের চাবি শুধু আমার কাছে আর মিস্টার সেনের কাছে থাকে। মিস্টার সেন তো রাতে আসেন না, আর আমি নিজে হাতে বইটা গতকাল আলমারিতে রেখেছি। তাহলে আমি সেদিনও বইটা আলমারিতে রেখে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু আমার মনের ভেতর একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করল। দিন কয়েক পর দিনের বেলায় আমি লাইব্রেরিতে গিয়েছিলাম আমার মাইনেটা নেওয়ার জন্য। লাইব্রেরি তখন লোকে লোকারণ্য, কিন্তু আমার কান যেন অন্য কিছু খুঁজছিল। আমি যখন দোতলার রিডিং হলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ফিসফিস করে ডাকল, ভবতোষ। কণ্ঠস্বরটা ছিল খুব ক্ষীণ, প্রায় হাওয়ার শব্দের মতো। আমি চমকে উঠে আশেপাশে তাকালাম, কিন্তু সবাই নিজের নিজের পড়ায় ব্যস্ত। আমি ভাবলাম হয়তো আমার কানের ভুল। কিন্তু আমি যখন বিরল পাণ্ডুলিপি সেকশনটার বন্ধ দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমার চোখ গেল দরজার নিচের খাঁকটার দিকে। আমি দেখলাম দরজার ওপার থেকে একটা ছায়া যেন সরে গেল, একটা লম্বা মানুষের মতো ছায়া। আমার আর কোনো সন্দেহ রইল না, এই লাইব্রেরিতে আমি একা নই, এখানে অন্য কেউ আছে। এমন কেউ যে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, যে আমাকে কিছু একটা বলতে চাইছে।
আমার সিনিয়র সহকর্মী দীনবন্ধুদা প্রায় 40 বছর ধরে এই লাইব্রেরিতে কাজ করছেন। তিনি আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারলেন আমি কিছু একটা নিয়ে চিন্তিত। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, "কি রে ভবতোষ, মুখটা এমন শুকনো কেন? সব ঠিক আছে তো?" আমি ইতস্তত করে বললাম, "না দীনবন্ধুদা, আমার কেন জানি না এই লাইব্রেরিটাকে আর আগের মতো লাগে না। মনে হয় যেন..." দীনবন্ধুদা আমার কথা শেষ করতে দিলেন না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, "এই বাড়িটা শুধু ইট পাথরের বাড়ি নয় ভবতোষ, এর দেওয়ালে কান পাথে আজও দীর্ঘশ্বাস শুনতে পাওয়া যায়। মনে রাখিস, সব বই শুধু জ্ঞান দেয় না, কিছু বই জ্ঞান কেড়েও নেয়।" দীনবন্ধুদার এই হেয়ালিপূর্ণ কথাটা আমার ভয়ের আগুনে ঘি ঢালল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক রহস্যের জালে জড়িয়ে পড়েছি যার ইতিহাস এই লাইব্রেরির বয়সের চেয়েও হয়তো পুরনো, আর সেই কালো চিহ্ন আঁকা বইটাই হয়তো সেই রহস্যের চাবিকাঠি। কিন্তু সেই চাবি দিয়ে কোন দরজা খুলবে তা ভাবতেও আমার সাহস হচ্ছিল না। দীনবন্ধুদার সেই ক্রিপ্টিক কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিছু বই জ্ঞান কেড়েও নেয়, এর মানে কি? তিনি কি ওই কালো বইটার কথাই বলতে চেয়েছেন? তিনি কি কিছু জানেন? পরদিন আমি ডিউটিতে একটু আগেই চলে গেলাম। আমার উদ্দেশ্য ছিল দীনবন্ধুদার সাথে একা কথা বলা। তিনি তখন তার রাতের ডিউটি শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আমি তাকে লাইব্রেরির পেছনের বাগানে ডেকে নিয়ে গেলাম। তারপর কোনো ভূমিকা না করেই আমি তাকে গত কয়েক রাতের সব ঘটনা খুলে বললাম। সেই দরজা খুলে যাওয়া, টেবিলের ওপর বইটা রাখা থাকা, ফিসফিসানি, ছায়া, সবকিছু। আমার কথা শুনে দীনবন্ধুদার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি একটা বিড়ি ধরিয়ে লম্বা টান দিয়ে বললেন, "আমি জানতাম, আমি জানতাম তুই একদিন না একদিনের সম্মুখীন হবি। তোর আগে যে গার্ডটা ছিল সেও এই কারণেই চাকরিটা ছেড়ে দিয়েছিল। বেচারা ভয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিল।" আমি ভয় পেয়ে বললাম, "কিন্তু ব্যাপারটা কি দীনবন্ধুদা? কি এই কাজগুলো করছে? আর ওই বইটাই বা কিসের?" দীনবন্ধুদা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, "শোন, এটা কোনো প্রত্যাহিত ইতিহাস নয়। এটা হলো এই লাইব্রেরির বাতাসে ভেসে বেড়ানো একটা কিংবদন্তি। লোকে বলে বহু বছর আগে ব্রিটিশ আমলে এই লাইব্রেরিতে একজন ইংরেজ স্কলার ছিলেন। নাম তার স্যার জুলিয়ান ব্ল্যাকউড। স্যার ব্ল্যাকউড ছিলেন খুব জ্ঞানী মানুষ, কিন্তু তার একটা অদ্ভুত নেশা ছিল। তিনি গুপ্তবিদ্যা, কালো জাদু আর প্রাচীন সব অকাল্ট বিষয় নিয়ে গবেষণা করতেন। তিনি সারা পৃথিবী ঘুরে ঘুরে সব দুর্লভ নিষিদ্ধ বই জোগাড় করে এই লাইব্রেরিতে নিয়ে আসতেন। ওই বিরল পাণ্ডুলিপি সেকশনটা তারই তৈরি। তার সংগ্রহে এমন একটা বই ছিল যেটাকে তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পদ বলে মনে করতেন। একটা নামহীন কালো চামড়ায় বাঁধানো বই। তিনি বিশ্বাস করতেন ওই বইটার মধ্যে এমন জ্ঞান লেখা আছে যা মানুষকে সময়ের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, অমরত্ব দিতে পারে। আমার বুকের ভেতনটা কেঁপে উঠল। সেই কালো বইটা! দীনবন্ধুদা বলে চললেন, তিনি দিনের পর দিন, রাতের পর রাত ওই সেকশনের দরজা বন্ধ করে বইটার পাঠোদ্ধার করার চেষ্টা করতেন। তারপর একদিন সকালে লাইব্রেরির কর্মচারীরা দরজা ভেঙে দেখে স্যার ব্ল্যাকউড তার চেয়ারেই মৃত অবস্থায় পড়ে আছেন। তার চোখ দুটো ছিল খোলা এবং সেই চোখে ছিল তীব্র আতঙ্ক, আর তার সামনে টেবিলের উপর খোলা ছিল সেই কালো বইটা। পুলিশ এসেছিল, তদন্ত হয়েছিল, ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু যারা দেখেছে তারা বলে তার শরীরটা নাকি বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক রকমের শক্ত হয়ে গিয়েছিল, যেন তার শরীরের সমস্ত প্রাণশক্তি কেউ শুষে নিয়েছে। সেই থেকেই নাকি এই লাইব্রেরিতে উপদ্রব শুরু হয়েছে। অনেকেই দেখেছে রাতের বেলা ওই সেকশনের আশেপাশে একটা লম্বা সাহেবদের মতো পোশাক পরা ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। অনেকেই শুনেছে তার কাশির শব্দ বা পাইপের তামাকের গন্ধ। সবাই বলে ওটা স্যার ব্ল্যাকউডেরই অতৃপ্ত আত্মা। সে হয়তো তার অসমাপ্ত কাজটা শেষ করতে পারেনি। সে আজও ওই বইটার আশেপাশে ঘুরে বেড়ায়। সে হয়তো এমন কাউকে খুঁজছে যে তার অসমাপ্ত কাজটা শেষ করতে পারবে। দীনবন্ধুদার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে আমি এক ইংরেজ সাহেবের প্রেতাত্মার পাল্লায় পড়েছি, আর সে আমাকেই বেছে নিয়েছে তার কাজটা শেষ করার জন্য। সেই রাতে আমি যখন ডিউটিতে গেলাম তখন আমার মনের অবস্থা ছিল অন্যরকম। আমার মনে ভয় ছিল, কিন্তু তার সাথে ছিল এক তীব্র কৌতূহল। আমি ঠিক করলাম আজ রাতে যদি বইটা আবার টেবিলের উপর রাখা থাকে তাহলে আমি ওটাকে শুধু আলমারিতে তুলে রাখব না, আমি দেখব ওর ভেতরে কি লেখা আছে। রাত প্রায় 2টো নাগাদ আমি বিরল পাণ্ডুলিপি সেকশনের সামনে গিয়ে দাঁড়ালাম। আজ দরজাটা বন্ধ ছিল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুই ঘটল না। আমার মনে হলো হয়তো আজ আর কিছু হবে না। আমি যখন প্রায় ফিরেই আসবো বলে ঠিক করেছি, ঠিক তখনই আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। পুরনো ভিজে তামাকের গন্ধ, পাইপের গন্ধ। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল।
আমি জানি এই গন্ধটা কোত্থেকে আসছে। আর সাথে সাথেই আমার পিছনে করিডোরের অন্য প্রান্তে আমি একটা মৃদু কাশির শব্দ শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম, টর্চের আলো ফেললাম। করিডোরটা ছিল ফাঁকা, কিন্তু আমি স্পষ্ট দেখলাম বাতাসের মধ্যে একটা নীল ধোঁয়ার রিং ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমার আর কোনো সন্দেহ রইল না, সে এখানেই আছে, আমার খুব কাছে। আমি কাঁপা কাঁপা পায়ে আবার সেই সেকশনটার দরজার দিকে ফিরলাম, আর যা দেখলাম তাতে আমার বিশ্বাসই হলো না। দরজাটা, যেটা একটু আগেও বন্ধ ছিল, সেটা এখন হাট করে খোলা। আমি ভেতরে ঢুকলাম। টেবিলের উপর সেই কালো বইটা রাখা, কিন্তু আজ একটা পার্থক্য ছিল। বইটা আজ আর বন্ধ ছিল না, ওটা খোলা, মাঝখানের একটা পাতা খোলা। আমি খুব সাবধানে পা টিপে টিপে টেবিলের কাছে গেলাম। আমার হৃৎপিণ্ডটা এমনভাবে বাজছিল যে আমার মনে হচ্ছিল পুরো লাইব্রেরির নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাবে। আমি খোলা পাতাটার দিকে তাকালাম। পাতার লেখাগুলো কোনো পরিচিত ভাষায় ছিল না, ওগুলো ছিল অদ্ভুত সব চিহ্ন আর সাংকেতিক ডায়াগ্রাম। কিন্তু আমার চোখ আটকে গেল পাতার ঠিক মাঝখানে আঁকা একটা ছবির দিকে। ছবিটা ছিল একটা মানুষের, তার হৃৎপিণ্ডের জায়গায় একটা গোল চিহ্ন, আর তার মাথা থেকে বেরিয়ে আসা অনেকগুলো লাইন, যেগুলো আকাশের নক্ষত্রের সাথে যুক্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ছবির নিচে ইংরেজিতে খুব সুন্দর প্যাঁচানো হরফে মাত্র দুটো শব্দ লেখা ছিল, ফাইন্ড মি, আমাকে খুঁজে বের করো। আমি জানি না এই কথাগুলো কে লিখেছে, স্যার ব্ল্যাকউড নাকি বইটা নিজেই। আমি শুধু জানি এটা একটা আমন্ত্রণ, একটা ভয়ঙ্কর শীতল আমন্ত্রণ। আমাকে ডাকা হচ্ছে, কিন্তু কোথায় আর কেন? আমি বুঝতে পারছিলাম, আমি যদি এই আমন্ত্রণে সাড়া দিই, তাহলে আমি এমন এক জগতে প্রবেশ করব যেখান থেকে হয়তো আর কোনোদিনও ফিরে আসা সম্ভব হবে না। ফাইন্ড মি, এই দুটো শব্দ আমার চোখের সামনে স্থির হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল ওগুলো শুধু কালি দিয়ে লেখা দুটো শব্দ নয়, ওগুলো জীবন্ত, ওগুলো আমাকে ডাকছে, আমাকে প্রলুব্ধ করছে। আমার ভেতরের প্রাক্তন সৈনিকের সত্তাটা আমাকে সাবধান করছিল, বলছিল, পিছিয়ে যা ভবতোষ, এটা তোর লড়াই নয়। কিন্তু আমার কৌতূহলী মনটা বলছিল, এগোতে হবে, এই রহস্যের শেষ দেখতেই হবে। আমি সেই রাতে আর বইটাতে হাত দিইনি। আমি ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা আবার তালা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম এটা করে কোনো লাভ নেই। স্যার ব্ল্যাকউডের আত্মা যখন চাইবে, সে আবার দরজা খুলে দেবে। পরের কয়েকটা দিন আমি একটা ঘোরের মধ্যে কাটালাম। দিনের বেলায় আমি লাইব্রেরির ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করলাম। আমি পুরনো রেকর্ডপত্র, স্টাফদের রেজিস্টার, এমনকি পুরনো খবরের কাগজের আর্কাইভও ঘাঁটতে শুরু করলাম। আমি জানতে চাইছিলাম স্যার জুলিয়ান ব্ল্যাকউড সম্পর্কে আরও কিছু তথ্য। আমি যা পেলাম তা ছিল সামান্যই। তিনি ছিলেন একজন ব্রিটিশ অভিজাত পরিবারের সন্তান, অক্সফোর্ডের একজন ব্রিলিয়েন্ট ছাত্র। কিন্তু প্রাচ্যের গুপ্তবিদ্যা বা এথেরিক সায়েন্সেসের প্রতি তার আকর্ষণ তাকে ভারতে টেনে নিয়ে আসে। তিনি এই লাইব্রেরিতে প্রায় 10 বছর ধরে গবেষণা করেছিলেন। তার মৃত্যুর ঘটনাটা ঠিক সেভাবেই লেখা ছিল যেভাবে দীনবন্ধুদা আমাকে বলেছিলেন। কিন্তু একটা ছোট্ট ফুটনোটে আমার চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল, স্যার ব্ল্যাকউডের মৃত্যুর পর তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র, যেমন তার ডায়েরি এবং কিছু নোটবুক, তার পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য প্যাক করা হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই বাক্সটি ইংল্যান্ডে পৌঁছানোর আগেই হারিয়ে যায়। তার ডায়েরি হারিয়ে গেছে। আমার মন বলছিল, ওই ডায়েরির মধ্যেই হয়তো সব রহস্যের চাবিকাঠি ছিল। রাতের ডিউটিতে আমার ভয়টা ধীরে ধীরে এক ধরনের অ্যাডভেঞ্চারের উত্তেজনায় পরিণত হচ্ছিল। আমি এখন আর সেই ছায়ামূর্তিকে ভয় পেতাম না, বরং আমি তার জন্য অপেক্ষা করতাম। তিনিও যেন আমার এই পরিবর্তনটা বুঝতে পেরেছিলেন। তার উপস্থিতি এখন আরও ঘন ঘন এবং আরও স্পষ্ট হতে শুরু করল। আমি প্রায়ই রাতের বেলা লাইব্রেরির লম্বা করিডোরে তামাকের গন্ধ পেতাম। মাঝে মাঝে দেখতাম দোতলার রেলিংয়ের ধারে একটা লম্বা কালো ওভারকোট পরা ছায়া দাঁড়িয়ে আছে। আমি টর্চের আলো ফেলার আগেই ছায়াটা মিলিয়ে যেত। একদিন রাতে আমি যখন রিডিং হলের একটা টেবিলে বসে একটু ঝিমিয়ে নিচ্ছিলাম, তখন হঠাৎ করেই আমার সামনের চেয়ারটা একটা মৃদু ক্যাঁ শব্দ করে উঠল, যেন কেউ আমার সামনে এসে বসল। আমি চমকে উঠে চোখ খুললাম। কেউ কোথাও ছিল না, কিন্তু আমি আমার সামনের বাতাসে একটা শীতলতা অনুভব করলাম। আর টেবিলের ওপর আমি দেখলাম একটা পুরনো দিনের রূপোর পাইপ রাখা। আমি ভয়ে বিস্ময়ে চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠেছিলাম। আমি জানি এই পাইপটা একটু আগেও এখানে ছিল না। আমি কাঁপা কাঁপা হাতে পাইপটা তুলে নিলাম। ওটা ছিল বরফের মতো ঠান্ডা। পাইপটার গায়ে খোদাই করে লেখা, জে.বি. জুলিয়ান ব্ল্যাকউড। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। সে আমার খুব কাছে চলে এসেছে। সে আমার সাথে যোগাযোগ করতে চাইছে। সে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। আমি পাইপটা আমার পকেটে রেখে দিলাম। পরের রাতে আমি যখন বিরল পাণ্ডুলিপি সেকশনের সামনে গেলাম, তখন দেখলাম দরজাটা আগের মতোই খোলা, আর টেবিলের উপর সেই কালো বইটাও খোলা। কিন্তু আজ
পাতাটা ছিল অন্য। আজকের পাতায় কোনো সাংকেতিক লেখা ছিল না, ছিল একটা হাতে আঁকা ম্যাপ। ম্যাপটা ছিল এই লাইব্রেরিরই, কিন্তু এটা ছিল লাইব্রেরির একটা গোপন অংশের ম্যাপ। এমন একটা অংশ যার কথা আমি বা দীনবন্ধুদা কেউই জানতাম না। ম্যাপ অনুযায়ী বিরল পাণ্ডুলিপি সেকশনের ঠিক পেছনের দেওয়ালে একটা লুকানো দরজা আছে, আর সেই দরজা দিয়ে একটা সরু ঘোরানো সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, মাটির নিচে। আমার বুকের ভেতরটা উত্তেজনায় আর ভয়ে ধরাস ধরাস করছিল। লাইব্রেরির নিচে একটা গোপন তলা। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি ম্যাপটা হাতে নিয়ে দেওয়ালের কাছে গেলাম। ম্যাপে দেখানো নির্দিষ্ট জায়গাটা আমি খুঁজে বের করলাম। ওটা ছিল একটা বড় বইয়ের শেলফের আড়ালে। আমি আর দীনবন্ধুদা দুজনে মিলে অনেক কষ্টে শেলফটা সরালাম। আর যা দেখলাম তাতে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। দেওয়ালের গায়ে ওয়ালপেপারের আড়ালে একটা ছোট চৌকো দরজার আউটলাইন। কোনো হাতল নেই, কোনো নব নেই। আমি ম্যাপটা আবার দেখলাম। দরজার পাশে একটা চিহ্ন আঁকা, একটা সাপের চিহ্ন। আমি আমার পকেটে হাত দিলাম। স্যার ব্ল্যাকউডের দেওয়া সেই রূপোর পাইপটা। আমি দেখলাম পাইপটার মাথার দিকটাও একটা সাপের মতো করে পেঁচানো। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি পাইপটার মাথার দিকটা দেওয়ালের সেই সাপের চিহ্নটার উপর চেপে ধরলাম। সাথে সাথেই দেওয়ালের ভেতর থেকে খট করে একটা শব্দ এলো, আর সেই লুকানো দরজাটা একটা তীব্র ক্যাচ শব্দ করে ভেতরের দিকে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ঠান্ডা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ, আর তার সাথে মিশেছিল বহু বছরের জমে থাকা রহস্যের গন্ধ। আমি আর দীনবন্ধুদা একে অপরের মুখের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল একই প্রশ্ন, এই সিঁড়ি কোথায় গিয়ে শেষ হয়েছে? স্যার ব্ল্যাকউড আমাদের কি দেখাতে চান? আমি টর্চটা জেলে সেই অন্ধকার পাতালে যাওয়ার সিঁড়ির প্রথম ধাপে পা রাখলাম। আমি জানতাম না এই সিঁড়ির শেষে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি শুধু জানতাম আমি স্যার ব্ল্যাকউডের আমন্ত্রণে সাড়া দিয়ে ফেলেছি, আর এখন আর আমার ফেরার কোনো পথ নেই। সেই গোপন দরজাটা খুলে যাবার পর আমি আর দীনবন্ধুদা বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের সামনে ছিল এক নিকষ কালো গহ্বর, যেখান থেকে একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ ভেসে আসছিল। দীনবন্ধুদার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি আমাকে বারবার বারণ করছিলেন, যাস না ভবতোষ, ওটা ভালো জায়গা নয়। যা রহস্য মাটির নিচে চাপা পড়ে আছে তাকে আর ঘাটিয়ে কাজ নেই। কিন্তু আমি জানতাম আমাকে যেতেই হবে। স্যার জুলিয়ান ব্ল্যাকউডের আত্মা আমাকে এতদূর পথ দেখিয়ে নিয়ে এসেছে, এর শেষ না দেখে আমি ফিরতে পারবো না। আমি দীনবন্ধুদাকে বললাম, তুমি যদি ভর পাও তাহলে এখানেই দাঁড়াও, দরজাটা পাহারা দাও, আমি একাই যাচ্ছি। আমি টর্চটা জেলে সেই সরু ঘোরানো সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো ছিল পাথরের আর শ্যাওলায় ঢাকা, খুব পিচ্ছিল। প্রতিটা পদক্ষেপে আমার মনে হচ্ছিল আমি যেন সময়ের গভীরে নেমে যাচ্ছি। প্রায় ৫০-৬০ ধাপ নামার পর সিঁড়িটা শেষ হলো। আমি একটা ছোট চৌকো ঘরে এসে দাঁড়ালাম। ঘরটা ছিল একটা স্টোর রুম বা ওই জাতীয় কিছু। চারদিকে পুরনো ভাঙাচোরা আসবাবপত্র, ধুলোমাখা বাক্সপ্যাটরা আর ইঁদুরের গন্ধ। আমি হতাশ হলাম। তাহলে কি এটাই শেষ? স্যার ব্ল্যাকউড আমাকে এই ভাঙাচোরা স্টোর রুমটা দেখানোর জন্যই এত কাণ্ড করলেন? আমি যখন প্রায় ফিরেই যাব বলে ঠিক করেছি, তখন আমার টর্চের আলোটা গিয়ে পড়ল ঘরের একেবারে শেষ প্রান্তের দেওয়ালটার ওপর। আর যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। ওটা কোনো সাধারণ দেওয়াল ছিল না, ওটা ছিল একটা বিশাল লোহার দরজা, অনেকটা ব্যাংকের ভল্টের দরজার মতো। দরজার ঠিক মাঝখানে একটা বড় গোল চাকা, যেটা ঘোরালে হয়তো দরজাটা খোলে। আমি এগিয়ে গিয়ে চাকাটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা জং ধরে এমনভাবে আটকে গেছে যে আমার সমস্ত শক্তি দিয়েও আমি ওটাকে এক চুলও নড়াতে পারলাম না। আমি যখন মরিয়া হয়ে চেষ্টা করছি, তখন হঠাৎ করেই আমার পিছনে একটা শান্ত কিন্তু গম্ভীর গলা আমি শুনতে পেলাম। ইট রিকোয়ার্স আ কি, নট অফ মেটাল বাট অফ নলেজ। অর্থাৎ এটা খুলতে একটা চাবি লাগে, তবে সেটা ধাতুর নয়, জ্ঞানের চাবি। আমি ভয়ে আতঙ্কে প্রায় চিৎকার করে উঠেছিলাম। আমি দ্রুত পিছনে ঘুরলাম। দেখলাম সিঁড়ির মুখে সেই লম্বা কালো ওভারকোট পরা ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে, স্যার জুলিয়ান ব্ল্যাকউড। এবার আমি তাকে আগের চেয়ে অনেক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার শরীরটা ছিল আধা স্বচ্ছ, কিন্তু তার অবয়বটা ছিল সম্পূর্ণ। তার মুখে ছিল এক গভীর বিষণ্ণতা, আর তার চোখে ছিল এক তীব্র আকুতি। আমি প্রথমবার তার সাথে সরাসরি কথা বললাম। আমার গলা কাঁপছিল। আমি বললাম, আপনি আপনি কে, আর এই দরজাটা কিসের? তার ছায়াময় ঠোঁট দুটো নড়ে উঠল। তিনি বললেন, I am the guardian of this library, and this door protects a knowledge that mankind is not yet ready for. অর্থাৎ আমি এই লাইব্রেরির অভিভাবক, আর এই দরজাটা,
এই দরজাটা এমন এক জ্ঞানকে রক্ষা করে যার জন্য মানবজাতি এখনো প্রস্তুত নয়। তার কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু আপনিই তো আমাকে এখানে নিয়ে এসেছেন, আপনিই তো ম্যাপটা দেখিয়েছেন, আপনি কি চান আমার কাছে? তিনি বললেন, আই নিড ইউর হেল্প। দ্য বুক, দ্য ওয়ান ইউ ফাউন্ড, ইট ইজ নট জাস্ট আ বুক, ইট ইজ আ প্রিজন, অ্যান্ড মাই সোল ইজ ট্র্যাপড উইদিন ইটস পেজেস। আমার তোমার সাহায্য দরকার। ওই বইটা যেটা তুমি খুঁজে পেয়েছ, ওটা শুধু একটা বই নয়, ওটা একটা কারাগার, আর আমার আত্মাটা ওরই পাতার মধ্যে বন্দী হয়ে আছে। আমি পরম জ্ঞানকে উন্মোচিত করার জন্য একটা রিচুয়াল করছিলাম, কিন্তু আমি একটা ভুল করে ফেলি। আমি বড্ড বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম। সেই জ্ঞানটা ছিল বড্ড বেশি শক্তিশালী, সেটা আমাকেই গ্রাস করে ফেলে। আমার আত্মাটা আমার শরীর থেকে ছিঁড়ে গিয়ে সেই বইটার মধ্যেই বন্দী হয়ে যায়, যেটাকে আমি আয়ত্ত করতে চেয়েছিলাম। আমার মাথা ঘুরছিল। তাহলে ওই কালো বইটা আসলে স্যার ব্ল্যাকউডের আত্মার কারাগার? আমি বললাম, তাহলে এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তিনি সেই লোহার দরজার দিকে দেখিয়ে বললেন, দ্য কি ইজ ইন দ্য বুক, ইট ইজ এ রিডল, আ ভার্স, ইউ মাস্ট রিড ইট অ্যালাউড হিয়ার ইন ফ্রন্ট অফ দিস ডোর, only then will my soul be free, and only then will this door open. কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যখন দরজাটা খুলবে তখন তার পেছনের জ্ঞানটা তোমাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। ওটা তোমাকে ক্ষমতা, সম্পদ, অমরত্বের লোভ দেখাবে। তোমাকে সেটাকে প্রতিরোধ করতে হবে। তোমাকে দরজাটা বন্ধ করে চিরদিনের জন্য সিল করে দিতে হবে। যদি তুমি ব্যর্থ হও, তাহলে তোমার পরিণতিও আমার মতোই হবে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার কাঁধে এক অচম্প্রণান দায়িত্ব এসে পড়েছে। আমাকে শুধু একটা আত্মাকেই মুক্তি দিতে হবে না, আমাকে এমন এক ভয়ঙ্কর জ্ঞানকে আটকে রাখতে হবে যা মানব জাতির জন্য বিপজ্জনক। আমি বললাম, আমি রাজি, আমি আপনাকে সাহায্য করব। তার বিষণ্ণ মুখে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, আই নিউ আই চোজ দ্য রাইট পারসন, ইউ হ্যাভ দ্য হার্ট অফ আ সোলজার। এই বলে তার ছায়ামূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আমি জানি আমাকে এখন কি করতে হবে। আমাকে আবার ওপরে যেতে হবে, সেই কালো বইটা নিয়ে আসতে হবে, আর তার ভেতরে সেই ধাঁধাটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমার মনের গভীরে একটা ভয়ও কাজ করছিল। সেই দরজাটার ওপারে কি আছে? এমন কি জ্ঞান যার জন্য স্যার ব্ল্যাকউডের মতো একজন জ্ঞানী মানুষও তার আত্মাকে হারিয়ে ফেলেছিলেন? আমি কি সেই প্রলোভনকে প্রতিরোধ করতে পারব? যখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তখন আমার মনে হলো আমি যেন এক পৌরাণিক কাহিনীর নায়ক। আমাকে পাতালপুরীতে গিয়ে এক অসুরকে পরাজিত করে এক রাজকন্যাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি জানি আমার এই গল্পের শেষটা হয়তো কোনো রূপকথার মতো হবে না। আমি যখন পাতালঘর থেকে উপরে বিরল পাণ্ডুলিপি সেকশনে ফিরে এলাম, তখন দীনবন্ধুদা জালুজ্জভাবে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার ফ্যাকাশে মুখ আর উদ্ভ্রান্ত চেহারা দেখে তিনি প্রায় আঁতকে উঠলেন। আমি তাকে সংক্ষেপে সবটা খুলে বললাম, স্যার ব্ল্যাকউডের আত্মার কথা, তার কারাগারের কথা, আর সেই ভয়ঙ্কর লোহার দরজাটার কথা। সব শুনে দীনবন্ধুদা কিছুক্ষণ পাথরের মতো বসে রইলেন। তারপর তিনি হাত জোড় করে বললেন, ভবতোষ, আমার কথা শোন, আর এগাস না। তুই যা করেছিস অনেক করেছিস। চল আমরা পুলিশকে খবর দিই, বা লাইব্রেরি কর্তৃপক্ষকে জানাই। আমি বললাম, না দীনবন্ধুদা, পুলিশ বা কর্তৃপক্ষ এই কথা বিশ্বাস করবে না। তারা আমাদের পাগল বলবে। আর স্যার ব্ল্যাকউড আমার উপর ভরসা করেছেন, আমি তার ভরসা ভাঙতে পারব না। এই কাজটা আমাকেই শেষ করতে হবে। দীনবন্ধুদা বুঝলেন আমি আমার সিদ্ধান্তে অটল। আমি সেই কালো বইটা টেবিল থেকে তুলে নিলাম। আজ বইটাকে আর আগের মতো ঠান্ডা বা ভারী মনে হলো না। মনে হলো ওটা যেন আমার সাহায্যের আশায় অপেক্ষা করছে। আমি আর দীনবন্ধুদা পাতা উল্টে সেই ধাঁধা বা শ্লোকটা খুঁজতে লাগলাম। বইটার বেশিরভাগ পাতাই ছিল সেই দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লেখা। অবশেষে বইটার প্রায় শেষ দিকে আমরা একটা পাতা খুঁজে পেলাম, যেখানে ইংরেজিতে মাত্র 4টে লাইন লেখা ছিল। লাইনগুলো ছিল, When the serpent eats its tail, and time itself begins to fail, speak the name that has no sound on this sacred, silent ground. যখন সর্প তার পুচ্ছ ভক্ষণ করে এবং স্বয়ং সময়ও ব্যর্থ হতে শুরু করে, বলো সেই নাম যার কোনো ধ্বনি নেই এই পবিত্র নীরব ভূমিতে। আমরা দুজনেই ধাঁধাটার মানে উদ্ধার করার চেষ্টা করতে লাগলাম। সর্প তার পুচ্ছ ভক্ষণ করে, এটা তো ওই বইটার গায়ের চিহ্নটা, ওরোবোরোস, অনন্তকাল বা চক্রের প্রতীক। সময়ও ব্যর্থ হতে শুরু করে, এর মানে কি? আর সেই নাম যার কোনো ধ্বনি নেই, এটা কি হতে পারে? আমরা যখন কিছুই বুঝতে পারছিলাম না, তখন হঠাৎ করেই দীনবন্ধুদার চোখ দুটো জ্বলে উঠল। তিনি প্রায় চিৎকার করে উঠলেন, নীরবতা, সাইলেন্স। আমি বললাম, মানে?
তিনি বললেন, আরে এমন একটা নাম যার কোনো ধ্বনি নেই, সেটা তো নীরবতা বা সাইলেন্সই হতে পারে। আর এই পাতাল ঘরটা তো একটা পবিত্র নীরব ভূমি। আমার কাছেও যুক্তিটা ঠিক বলে মনে হলো। আমরা আর দেরি করলাম না। আমি বইটা হাতে নিয়ে আবার সেই পাতালে যাওয়ার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। দীনবন্ধুদা আমার পিছনে পিছনে এলেন। আমরা সেই বিশাল লোহার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল। এটাই শেষ পরীক্ষা। আমি একটা গভীর শ্বাস নিয়ে বইটা খুলে সেই 4টে লাইন জোরে জোরে পড়তে শুরু করলাম। আমি যখন শেষ লাইনে পৌঁছলাম, তখন আমি আমার সমস্ত মনের জোর এক করে চিৎকার করে বললাম, দ্য নেম ইজ সাইলেন্স। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। পুরো ঘরটা প্রবলভাবে কেঁপে উঠল। সেই লোহার দরজাটার গা থেকে একটা তীব্র সাদা আলো বিচ্ছুরিত হতে শুরু করল। আর সেই কালো বইটার পাতাগুলো থেকে আমি দেখলাম স্যার জুলিয়ান ব্ল্যাকউডের ধোঁয়াশা স্বচ্ছ আত্মাটা বেরিয়ে আসছে। তিনি আর আগের মতো বিষণ্ণ বা যন্ত্রণাকাতর ছিলেন না। তার মুখে ছিল এক পরম প্রশান্তি। তিনি আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় মাথা নত করলেন। তারপর তার আত্মাটা ধীরে ধীরে উপরের দিকে উঠে গিয়ে ছাদের মধ্যে দিয়ে মিলিয়ে গেল। আর সেই কালো বইটা, ওটা আমার হাতের মধ্যেই ছাই হয়ে গেল। ঠিক তখনই সেই বিশাল লোহার দরজাটা একটা তীব্র ঘর্ষণের শব্দ করে ভেতরের দিকে খুলতে শুরু করল। দরজার ওপার থেকে কোনো আলো আসছিল না, আসছিল জমাট বাঁধা অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের সাথে সাথে আমার মনের ভেতরেও কেউ যেন কথা বলতে শুরু করল। একটা কণ্ঠস্বর, না পুরুষ না নারী, একটা শীতল ধাতব কণ্ঠস্বর। সে আমাকে বলছিল, ভেতরে এসো ভবতোষ সান্যাল, তুমি নিজেকে প্রমাণ করেছ, তুমি এই জ্ঞানের যোগ্য। ভেতরে এসো, আমি তোমাকে সব দেব, ক্ষমতা, অমরত্ব, যা তুমি চাও। আমার চোখের সামনে ভেসে উঠছিল হাজার হাজার লোভনীয় দৃশ্য। আমি নিজেকে দেখছিলাম এক বিশাল রাজপ্রাসাদে, আমার চারপাশে ধন রত্নের পাহাড়। আমার মনটা দুলে উঠল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো একবার ঢুকেই দেখি না কি আছে ভেতরে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মেয়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমার মনে পড়ল আমি একজন সৈনিক, আমার দায়িত্ব রক্ষা করা, ধ্বংস করা নয়। আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই প্রলোভনের বিরুদ্ধে লড়াই করলাম। আমি চিৎকার করে উঠলাম, না, আমি কিচ্ছু চাই না, ফিরে যাও তোমরা, এই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এই বলে আমি আর দীনবন্ধুদা দুজনে মিলে আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই বিশাল লোহার চাকাটা ধরে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করতে লাগলাম। দরজার উপার থেকে সেই কণ্ঠস্বরটা রাগে হতাশায় গর্জন করে উঠল। সে আমাদের আটকানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আমরা থামলাম না। অবশেষে একটা বিকট শব্দ করে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আমরা হাঁপাতে লাগলাম। আমি জানি না আমরা কতক্ষণ সেখানে বসেছিলাম। যখন আমরা ওপরে ফিরে এলাম, তখন লাইব্রেরিতে ভোরের প্রথম আলো এসে পড়েছে। লাইব্রেরিটা কেমন যেন অন্যরকম লাগছিল। বাতাসটা ছিল হালকা, পরিষ্কার, সেই গুমোট ভারী ভাবটা আর নেই। আমরা সেই গোপন দরজাটা আবার বইয়ের শেলফ দিয়ে ঢেকে দিলাম। সেই দিনের পর থেকে হেদুয়া জ্ঞানপীঠ লাইব্রেরিতে আর কোনোদিনও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তামাকের গন্ধ, কাশির শব্দ বা খোলা দরজার রহস্য সবকিছুই যেন সময়ের অতলে হারিয়ে গেছে। স্যার জুলিয়ান ব্ল্যাকউড তার মুক্তি পেয়েছেন, আর সেই ভয়ঙ্কর জ্ঞান চিরদিনের জন্য মাটির নিচে তার কারাগারে বন্দী হয়ে গেছে। আমি আমার চাকরিটা ছাড়িনি। আমি আজও এই লাইব্রেরির রাতের প্রহরী। মাঝে মাঝে যখন আমি রাতের বেলা বিরল পাণ্ডুলিপি সেকশনের সামনে দিয়ে যাই, তখন আমার মনে হয় দেওয়ালের ওপার থেকে কেউ যেন আমাকে নীরবে ধন্যবাদ জানাচ্ছে। আমি শুধু মৃদু হাসি, কারণ আমি জানি আমি শুধু এই লাইব্রেরির বইগুলোকে পাহারা দিই না, আমি পাহারা দিই এর সবচেয়ে বড় গোপন রহস্যটাকেও। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।